চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লোকসঙ্গীত শিল্পী মুন মোনালিসা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভীষণ ভালো। আচ্ছা, ছোটবেলা থেকেই আপনি গান করেন, গানের সাথে যুক্ত। সো ফ্যামিলিতে আসলে কেউ গান করেন নাকি নিজের ভালোবাসা থেকেই, ভালো লাগা থেকেই গানে যুক্ত হয়েছেন? না, আমার পরিবার থেকেই গানে আসা। আমার আব্বা মিউজিশিয়ান ছিলেন, ভায়োলিন প্লে করতেন আর গান করতেন। এবং এখন পর্যন্ত আপনার 20-এর অধিকও মৌলিক গান রয়েছে। সেই গানগুলো আসলে কি কি ধরনের, এবং প্রথম যে গানটি আপনি গেয়েছিলেন সেই গানটি আসলে কিরকম ছিল? অ্যাকচুয়ালি আমার ফার্স্ট যেটা ছিল গান, সেটা মৌলিক গান ছিল না, সেটা কাভার সং। আমি যেহেতু লোকসঙ্গীত করি আর সাইজির গানটা একটু বেশি করি, তো লালন সাইজির একটি গানই আমার করা হয়েছিল, কারো রবানায় ধন। এই গানটির পরে পরপর মৌলিক গান এবং কাভার সব কিছু মিলিয়ে করা আর কি। আচ্ছা, এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে, আমরা আগামীতে আসলে কি কি গান আপনার কাছ থেকে উপহার পেতে চলেছি, এবং এখন আর কি কি কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন? সব কিছুর মধ্যেই তো গান আসলে। তো টেলিভিশন প্রোগ্রাম করলেও গান করা হয়, তারপরে মঞ্চ এখন তো বন্ধ, টেলিভিশনও বেশ কিছুদিন ধরে, গত 2-3 মাস যাবত একেবারেই অফ একটা টাইমিং চলছে, যেহেতু দেশের সার্বিক পরিস্থিতিটাই ভালো ছিল না। আমাদের সব কিছুতে হয় কি যে দেশের যে কোনো পরিস্থিতিতে সব কিছুই চলমান থাকে, কিন্তু বন্ধ হয়ে যায় মানে শিল্পীদের সকল কার্যক্রম। তো আমরা তো ডেফিনেটলি সেটার জন্য একটু সাফারার। তো এই জন্য মিউজিক ভিডিওর কাজ বা যে কোনো রকমের মঞ্চ প্রোগ্রামটা একটু আপাতত একটু কম হচ্ছে। তার মধ্যে টুকটাক যেটুকু হচ্ছে করছি। আর বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ আমার অডিও করা আছে, সেগুলোর আমরা একটু সময় সুযোগ বুঝে ভিডিও করে ওগুলোকে ডে বাই ডে আপ করবো আর কি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনার একটি সুন্দর গান আমরা সকালের সুন্দর আয়োজনে শুনতে চাই। কোন গানটি আমাদেরকে শোনাবেন? আচ্ছা, আমি যে কোনো রকম প্রোগ্রামেই লালন সাইজির গান করি, তো আজকেও তাই করছি। করে দেব দোষ নাহি পরের দোষ আপন, মনের দোষে আমি পড়লাম রে ফেরে। করে দেব দোষ আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত। মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত। লয়ে যেত আমায় বিরজা পারে। কারে দেব দোষ নাহি পরের দোষ আপন, মনের দোষে আমি পড়লাম রে ফেরে। কারে দেব দোষ। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার যেগুলো মৌলিক গান রয়েছে, সেই মৌলিক গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কোনগুলো, বা আপনার পার্সোনালি ভালো লাগে কোনগুলো, কিংবা দর্শকরা আসলে কোন গানগুলো বেশি পছন্দ করেছেন? অ্যাকচুয়ালি আমার মৌলিক গানগুলোর মধ্যে অনেক বেশি রিচ করেছে এরকম গানের সংখ্যা আমার জানা মতে নাই, সবগুলোই এভারেজ। অনেস্ট অ্যানসার আসলে অনেকেই বলতে চান না আসলে। সেটা ডেফিনেটলি হলে তো আপনি আমাকে প্রশ্ন করবেন না, তো আপনি নিজেই জানবেন যে হ্যাঁ ওই গানটা বা এটা মুন গেছে। তো অনেস্টির জায়গায় অনেস্ট থাকাটাই ভালো। আমরা কাজ করছি, আমাদের প্রাপ্তিটা এটুকুই যে আমরা কাজ করে যাচ্ছি। এখন কার ভাগ্যে কবে কি হবে, কোন গানটা মানুষকে টাচ করবে এবং কোনটা ওই রকম জনপ্রিয়তা পাবে আমরা জানি না। তবে আমি রেগুলারলি কাজ করে যাচ্ছি আমার সুবিধা অনুযায়ী, মানে সবারই তো সীমাবদ্ধতা থাকে কাজের, তো আমার সুবিধা অনুযায়ী যেটুকু সম্ভব সেটুকু করে যাচ্ছি। আর এর মধ্যে থেকে তবে একটা জিনিস হচ্ছে যে আমার গানগুলোর রেসপন্স ভালো, মানে আমার কখনোই ডিসলাইক হয় না কোনো গানে। যদি আমার কোনো গানে এমন হয় যে 10টা লাইক আর এরকম হয় না কারো কারো যে 10টা লাইক একটা ডিসলাইক, তা আমি এটা খুব নোটিস করেছি যে আমার গানে যদি 10টা লাইক থাকে তাহলে 10টাই লাইক, অ্যাকচুয়ালি একটাও ডিসলাইক নাই। তো ইটস আ মানে গুড সাইন আই থিঙ্ক। এটা আমার একটা ভালো লাগার জায়গা যে আমি
মানে তার মানে আমার গানটা মানুষের ভালো লাগে, এই তো। ডেফিনেটলি। এবং সেই সাথে কিন্তু আরেকটা বিষয়, আপনার গান যারা আসলে শুনে তারা হয়তো বা ওই প্যাটার্নের গানগুলোই বেশি পছন্দ করে। এবং আরেকটি বিষয় যেটা আমরা দেখি যে গান তো প্রত্যেকটা শিল্পীর জন্য, স্পেশালি মৌলিক গান, সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে গান কিন্তু সন্তানের মতো, এবং প্রত্যেকটা গানই একটা শিল্পীর জন্য স্পেশাল। সো এই গানগুলো আসলে যখন গাওয়া হয় অবশ্যই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, নিজের আবেগ পুরোটা দিয়ে কিন্তু গাওয়া হচ্ছে। দর্শক আসলে কোনটা পিক করছে এটা দর্শকদের একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যে এখন দেখি যে একটা ট্রেন্ড চলে এসেছে, ভাইরালের যুগ, ট্রেন্ডি যুগ, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গান, আসলে ভাইরাল টাইপের গান যেগুলো হচ্ছে সেগুলো অনেক বিটের গান হচ্ছে, এবং গানগুলো রাতারাতি খুব বিলিয়ন ভিউ হচ্ছে, এবং পাশাপাশি কিছুদিন পর কিন্তু আবার হারিয়েও যাচ্ছে। সো এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি একটু ছোট্ট করে অ্যাড করি আপু, আমার কাছে এটা মনে হয় না যে হারিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বেঁচে থাকছে কি, একটা সময় আগের আমরা যেই স্বর্ণালী বা সোনালী সময়টার কথা বলি, তখনও কিছু জিনিস টিকে ছিল, কিছু জিনিস হারিয়েছিল। এখনও যেই সময়টাকে আমরা খুব ব্যাড টাইমিং বলে আসলে বলি সব সময়, ইটস নট ব্যাড টাইম। এটা কারো কারোর জন্য ব্যাড, কারো কারোর জন্য গুড। তখনও কারো কারোর জন্য ব্যাড ছিল, ইন ফিউচারেও কারো কারোর জন্য ভালো হবে, কারো কারোর জন্য মন্দ হবে। তো সব সময় কিন্তু এই সামঞ্জস্যতাটা ছিল, মানে চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়। তো আপনাকে ভিক্ষাটাও মেনে নিতে হবে, প্লাস আপনি রাজা, আপনি রাজত্ব করবেন সেটাও আপনাকে মেনে নিতে হবে। তো এই মেনে নেওয়ার মানসিকতাটা তৈরি থাকলে তার আর কষ্টের জায়গাটা তার জন্য কম থাকে, যে আমি এখন ফ্লপ বলতে কিছু নাই। অনেক বড় বড় আর্টিস্ট, বিগার সেলিব্রিটি, তারা কিন্তু তাদের স্টার্টিং লাইফে ফ্লপ ছিল, লম্বা একটা সময় ফ্লপ ছিল। সিনেমা, গান, তাদের মানুষ শুনতো না। আর আপনি যেটা বলতেছেন যে ভাইরাল কি জিনিস, অ্যাকচুয়ালি আগে ছিল একটা গান সুপারহিট হতো, এখনও তো সেটাই হচ্ছে। এটা একটা শব্দ, মেবি যে একটা শব্দ, যে ভাইরাল একটা শব্দ চয়নের জায়গাতে কিছু একটা ডিফারেন্স থাকতে পারে। বাট তখনও একটা গান যেটা মানুষের ভালো লাগতো সেটা সুপারহিট হয়ে যেত, এখনও সেটাই হচ্ছে, গানটা হিট হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে শব্দটা আগে ব্যবহার করতাম যে হ্যাঁ এই গানটা হিট, অমুক সুপারস্টার, আজকে আমার একটা গান হিট হলে আমাকে বলা হবে যে আমি ভাইরাল সিঙ্গার। কেন? ভাইরাল সিঙ্গার অ্যাকচুয়ালি না, আমি হিট সিঙ্গার। আমার গানটা মানুষ পিক করেছে, ভালো লাগছে মানুষের কাছে, মানুষ রিসিভ করেছে। আর ড্রপ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে, সেটা কার নাই, সেটা কার থাকে না। একটা নতুন গান যখন আপনার সামনে আসবে আগামীকালকে, গতকালকের গানটা আপনি মনে রাখতে পারবেন না, কারণ আমাদের মনে রাখার সীমাবদ্ধতা থাকে আসলে। অনেক বড় সেলিব্রিটিদেরও সব গান মানুষ মনে রাখে না, কিছু সংখ্যক গান মানুষের মনে রাখে। এখন কেউ কেউ থাকে খুব লাকি, যাদের হয়তো অনেকগুলো গান হিট হওয়ার কারণে দেখা যায় কিছু গান মানুষ মনে রাখে, কিছু গান রাখে না। আর অনেক মানুষ থাকে যাদের হয়তো অনেক গান হিট হয় না, একটা দুইটা গান হিট হয়। তো 5 বছর আগে তার একটা গান হিট ছিল, ইমিডিয়েট টাইমে তার কোনো গান হিট নাই, এই জন্য মানুষ তার গান কম শোনে বা তাকে কম পাচ্ছে, মার্কেটে সে কম আসতেছে। তো এই জিনিসগুলো আসলে এইরকমই, এটা আমি খারাপভাবে দেখি না, ওইরকমভাবে আমি চিন্তা করি না। গানের জগতে শিল্পী হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান কার ছিল? ডেফিনেটলি আমার পরিবারের, আমার আব্বা চাইতেন আমি গান করি। তো আব্বার চাওয়া মতো আমি চেষ্টা করতে পারি নাই, আর অত কোয়ালিটি অর্জন করতে পারি নাই, কিন্তু আমি আসলে ধরে রাখার যে প্রবণতাটা সেটা আমার মধ্যে আছে। আর এরপরে নিজের ইচ্ছা না থাকলে তো হয় না, পরিবার ডেফিনেটলি অনেক প্রেশার দিলেও নিজের ইচ্ছা না থাকলে তো হয় না। তার পরবর্তী অবদানটা আমার নিজের। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। ওকে। মেলে না মেলে না মেলে না আমার মন ব্যথার ব্যথি তো মেলে না, করে বলবো মনের বেদনা, করে বলবো মনের বেদনা, আমার মন ব্যথার ব্যথি তো মেলে না, মেলে না মেলে না মেলে না আমার মন ব্যথার ব্যথি তো মেলে না, যে দুঃখ
আছে সদায় চাটন বললে সারে না যে দুঃখে আমার মন আছে সদায় চাটন বললে সারে না এখন গুরু বিনে আর না দেখি কিনা তারে আমি ভজলাম না আমার মন ব্যথার ব্যথে তো মেলে না মেলে না মেলে না মেলে না আমার মন ব্যথার ব্যথে তো মেলে না। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে লোকসঙ্গীত করছেন এবং গাইছেন, দর্শকদের ভালো লাগার কাজগুলো করছেন। ভবিষ্যতে যেহেতু আপনি লোকসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন, কিন্তু আগামীতে হয়তো বা অন্য কোনো ট্র্যাকে গান গাওয়ার ইচ্ছে আছে কিনা বা অফার পেলে করবেন কিনা? আচ্ছা, একটু যোগ করি, আমি লোকসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পাইনি, পরিচিতি পাবো কিনা জানি না, সেটাও আনসার্টেন। পরিচিতি পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছি। আর ডেফিনেটলি কাজের জায়গা থেকে সেটা হচ্ছে কেউ ডাকলে তো অবশ্যই কাজ করব, কারণ এটাই তো এখন আমার প্রফেশন। আমার পড়াশোনা মিউজিকে ছিল না, ভিন্ন একটা সাবজেক্টে ছিল। তো সেই সাবজেক্টটাতে আমি কাজ করি না, মানে আমি আইনের ছাত্রী। তো আমি ওটার থেকে বেশি মিউজিকটাকে প্রায়োরিটি দিই এবং আমি চাই যে আমার গান বাজনার সাথে আমি থাকতে, এটাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। তো গানের জন্য আমাকে যে ডাকবে, যে কোনো মিউজিক ডিরেক্টর হোক বা যেই হোক না কেন, অবশ্যই যাব। আচ্ছা, আপনার একটি মিউজিক ভিডিও আছে নৌকা শিরোনামে, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এটা আমার গুরুজি ওস্তাদ শফি মণ্ডল ওনার লেখা, ওনার সুর করা। আর ওনারই এক ভক্ত, আমি এই মুহূর্তে নামটি মনে করতে পারছি না, উনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। তো স্যারের লেখা গানটি আমার খুবই পছন্দের একটি গান এবং এটি আমার প্রথম মৌলিক গান ছিল। এটি আমরা টাঙ্গুয়া টাওয়ারে শ্যুট করেছিলাম এবং বিগত দিনে আমি আরেকবার এই প্রোগ্রামটাতে এসেছিলাম এই গানটার জন্য। গানটা আমার প্রথম মৌলিক গান, সুন্দর একটা গান, ভালো একটা গান, ওইরকম রিচ করে নাই। আচ্ছা, আসলে রিচ করা যেটা আমাদের এখন মাইন্ডে চলে এসেছে, বিষয়টা কিন্তু আসলে একটু ডিফারেন্ট ট্র্যাকেও চিন্তা করা যায়, বা শিল্পীদের জন্য যেটি বলছিলাম, প্রত্যেকটা গানে কিন্তু সন্তানের মতো রিচ বিষয়টা আসলে দর্শকের উপর নির্ভর করে। এবং আরও কিছু বিষয় করে যেটা হয়, আমরা কিন্তু অনেক গান যদি এখন দেখি তাহলে কিন্তু অনেক গানই আছে যেটা 3-4 বছর আগে কিন্তু রিলিজ করা, কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু 3-4 বছর পরে, এমন গানও কিন্তু অনেক আছে। সো আসলে আমরা বলতে পারবো না আপনার কোন গানটি আসলে আগামীতে হয়তো বা রিচ করে যেতে পারে এবং দর্শকদের মন আরো ভালোভাবে জয় করতে পারে। এটা আমরা অবশ্যই সুন্দর সুন্দর কাজগুলো কেন করতে হয়, একটু সিলেক্টিভ কাজ। যদি এমন হয় যে কোনো একটা গান মানুষের ভালো লেগে গেছে, কিছু অডিয়েন্সও থাকছে সব সময়, তারা কিন্তু কিছু সিলেক্টিভ অডিয়েন্স আছে, তারা কিন্তু ওই ধরনের গানগুলি কিন্তু খুঁজে বের করেন এবং ওই ধরনের গানগুলি তারা দেখতে পছন্দ করেন। এবং আমরা তো আছি, আমরা সবকিছুই দেখতে ভালোবাসি এবং স্পেশালি আমাদের এন্টারটেইনের জায়গা থেকে কিন্তু আমরা যেহেতু এন্টারটেইন সেক্টরে কাজ করি, সো আমাদের সবসময় আসলে দর্শকদের মন জয় করাটাই মেইন লক্ষ্য হয়ে দাঁড়ায়। আচ্ছা, কোটা আন্দোলনের যে একটা সিচুয়েশন আমরা পার করলাম এবং এখন একটা বেশ কেমন যেন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কী হবে সামনে, বা আসলে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। সো আপনার মতামত একটু জানতে চাই, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? অ্যাকচুয়ালি নট অনলি কোটা আন্দোলন, এরকম আন্দোলন বাংলাদেশ স্বাধীন হওয়াটাই তো একটা বড় আন্দোলন। তো আমরা আন্দোলন করেই যাচ্ছি, এই লড়াইয়ের শেষ হবে না। আর ওই যে প্রথমেই আমি বললাম যে চিরদিন কাহারও সমান নাই যায়। তো কেউ যদি চিন্তা করে যে আমি এই জায়গাটি সব সময়ের জন্য দখল করে রাখবো, এটা হয় না। এটির একটা পরিবর্তন থাকবে, আসতেই থাকবে। পরবর্তী যারা আসবেন তাদের জন্য একটা পরিবর্তন আসতেই থাকবে। তো সেই জায়গা থেকে সাফারার হই আমরা আমাদের কাজ বন্ধ হয়ে যায়,
আমরা রাস্তায় বের হতে পারি না, আমরাই মারা যাই, আমাদেরই প্রাণ দিতে হয়। তো ডেফিনেটলি তাদের কোনো ক্ষতি হয় না। যে কোনো আন্দোলনকে ঘিরে যারা আন্দোলনকারী তাদেরই অ্যাকচুয়ালি ক্ষতিটা হয়। আমরা পূর্বেও যেটা দেখেছি, এবারও দেখলাম, বা ইন ফিউচার এগুলোই দেখব। এগুলো নিয়ে আমার ভিন্ন কোনো মতামত নাই। সো এই জন্য আমি কখনোই কোনো তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। আমার তো এটা কাজ না, আমি রাজনীতিবিদ না। সো আমার এই বিষয়ে তেমন কিছু বলার নেই। আমরা এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, তারপর বিদায় নিব। পরপর 2টি সাইজির গান করেছি। নৌকা গানটির আলোচনা যেহেতু আসলো, আপনাকে একটু শোনাই। জি অবশ্যই। অন্তরে কাঠের নাও বানায়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সব সময়। আমার পক্ষ থেকেও অনেক ধন্যবাদ যারা আজকের এই আয়োজনটির সাথে ছিলেন এবং যারা আমাকে এই আয়োজনে ডেকেছেন। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।